মায়ের থেকে সন্তানদের আপন আর কেউ হয় না, ইভেন বাবাও না। মায়েরা যা করে তা দুনিয়ার কেউ করে না। মায়েদের কাছে সন্তানরা যেমন অমূল্য রতন, ঠিক তেমনই সন্তানদের কাছেও মারা অমূল্য রতন। আমি কারে বলবো আমার মনের কথা বলো তো আপুরা? আমি কারে বলবো? আমার আর ভালো লাগে না এসব, আমার আর সহ্য হয় না। বাইরে থেকে যে কোনো জিনিস আনলে সেগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর ইউজ করতে হবে। আজকে প্রথম রাইস কুকারে ভাত রান্না করব। অনেকে বলে তেল দিলে, লবণ দিলে ভাত নাকি ঝরঝরে হয়। তো আমি দিয়ে দেখলাম ভাত কেমন ঝরঝরে হয় দেখার জন্য। এখন তোমাদেরকে সময়টা বলি। আমি ভাত বসিয়েছি 8:45-এ। পপকর্নটা যে এত বেশি মজার হবে সেটা ভাবতে পারিনি। এখন বুঝতে পারতেছি কেন সবাই ননস্টিকের হাঁড়িতে ভাত রান্না করে। সময় সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ। মানুষের দিন সবসময় এক যায় না। সবসময় যে মানুষ খারাপ অবস্থায় থাকবে সেটা না। আবার সবসময় যে মানুষ ভালো অবস্থায় থাকবে সেটাও না। একেক সময় একেক অবস্থা সৃষ্টি হয়। কী আর করা, আরেকটা রাইস কুকার কিনে নিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। জায়ান্নে অনেক ঠান্ডা লেগেছে। ওকে নিয়ে বের হয়েছি। নিবড়েতে দিতে হবে। তার আগে ছবিটা নিয়ে নিচ্ছি। ওর তো ছবি নেওয়া হয়নি। এখানে এসে রস খেলাম। আসার পর বলতেছে ছবি নিতে হলে আসতে হবে 7টা বাজে। তো এখন তো বাজে 6টা। তো এত পরে তো আসা সম্ভব হবে না। বাসায় গেলে তো আর আসা হবে না। তো কী আর করার, বাধ্য হয়ে বাসায় চলে আসলাম। জায়ানের পুরি খেতে খুব ইচ্ছা করেছিল। এর আগেরবারও জায়ানের পুরি খেতে ইচ্ছা করেছিল যখন ওর খুব জ্বর হয়েছিল। তো তখন ওকে পুরি খাওয়াতে পারিনি, কারণ পুরি ছিল না, পুরি শেষ হয়ে গিয়েছিল। আজকে একটু আগের সাথে পুরি পেলাম। ছেলে পুরি খেতে চাচ্ছে, তাকে একটু পুরি কিনে দিবে, এটাতে ওনার সমস্যা। উনি পুরি কেনার টাকা দিবে না। চাল শেষ হয়ে গিয়েছিল, বলতে মনে ছিল না। তো সকালবেলা বললাম চাল শেষ হয়ে গেছে, টাকা দাও। উনি টাকা দিল না, চলে গেল। তারপরে আমি যখন সন্ধ্যাবেলা বের হলাম তখন বললাম চাল তো নেই, তো কী রান্না করবো? তো তখন বললো যে চায়ের দোকান থেকে 100 টাকা বাকি নাও। আমি বললাম ছেলে পুরি খেতে চাচ্ছে, আর 100 টাকা নেই। বলছে না না, 100 টাকাই নাও, ছেলেকে পুরি খাওয়াতে হবে না। মানে কী যে একটা অবস্থা! ছেলে অসুস্থ, একটু পুরি খাবে সেটাও ওনার সমস্যা। 100 টাকা নিলে কি হয়? তারপর আর কি করা, যে 100 টাকা নিয়েছিলাম সেই 100 টাকা দিয়েই ওদের জন্য পুরি কিনে আনলাম। কি ভাবতেছো চাল কিনলাম না? আসলে আমি 1 কেজি চাল আগে জমে রেখেছিলাম। এমন একটা মানুষের সংসার করি আমি, যার জন্য সব কিছু সেভ করে রাখতে হয়। যাক, এই 100 টাকা আমার সেভ হইতো, এটা আমি জমাতে পারতাম, বাট জমালাম না। বাচ্চাদের জন্য পুরি কিনে আনলাম। ওদেরও তো একটু ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা করে। আজকে যদি আমি এই চালটা সেভ না করতাম তাহলে কি ওদেরকে পুরি খাওয়াতে পারতাম? পারতাম না। মায়ের থেকে সন্তানদের আপন আর কেউ হয় না, ইভেন বাবাও না। মায়েরা যা করে তা দুনিয়ার কেউ করে না, পৃথিবীর কেউ করে না। মায়েদের কাছে সন্তানরা যেমন অমূল্য রতন, ঠিক তেমনই সন্তানদের কাছেও মারা অমূল্য রতন। সন্তানদের চাহিদাও মায়েদেরকে পূরণ করতে হয়। সন্তানদের দেখাশোনাও মায়েদেরকে করতে হয়। সব কিছু মায়েদেরকে করতে হয়। তারপরেও শুনতে হয় যে মারা কিছুই করে না। এই পুরি কিনে খাওয়ানোর জন্য অনেক কথা আমাকে শুনতে হয়েছে। যদিও আমি বলেছিলাম যে আমি বাকিতে এনেছি। হ্যাঁ, বাকিতে এনেছি কেন? বাকিতে এনে কেন খাওয়ালাম? আমি কোনো টাকা দিতে পারবো না। তোমার বাচ্চাদের তুমি খাওয়াইছো, তুমি খাইছো, সেটা তুমি বুঝবা। আমি কোনো টাকা দিতে পারবো না। এটা কোনো কথা হইলো বলো আপুরা? উনি টাকা দিবে, তারপর আমি বাচ্চাদেরকে পুরি খাওয়াবো, ওনার টাকার অপেক্ষায় থাকবো, এটা আমি কোনোদিনই করবো না। আমার কাছে টাকা থাকলে আমি আমার বাচ্চাদেরকে সব কিছু এনে খাওয়াবো, যেগুলো ওরা খেতে চায়। আজ নয় কাল, কাল নয় পরশু। ওনার অপেক্ষা আমি বসে থাকবো না। উনি আমার সাথে চেঁচিলি করে, খারাপ ব্যবহার করে, ঠিক আছে। কিন্তু বাচ্চাদের সাথে এরকম করবে? বাচ্চাদের একটু ভালো মন্দ খাবার এনে খাওয়াবে না? এটা কেমন কথা? ওনাকে কেন বাবা বলতে হয় যে মাছ আর মাংস আনো? বাচ্চাদের মুখে দিকে চেয়ে তো আনতে পারে, তাই না? এরকম কেন করে? আমি কারে বলবো আমার মনের কথা বলো তো আপুরা? আমি কারে বলবো? আমার আর ভালো লাগে না এসব, আমার আর সহ্য হয় না। মাঝে মাঝে মনে চায় যে আমি কোথাও চলে যাই, একদম দূরে কোথাও চলে যাই, এখানে আর না আসি, এই জায়গায় আর না আসি, ওনার মুখ আর না দেখি, আমার আর ভালো লাগে না। শুধুমাত্র বাচ্চাদের মুখে থেকে চেয়ে, শুধুমাত্র বাচ্চাদের জন্য আমি পড়ে আসি। নাহলে আমার এখানে থাকা কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। যোগ্যতার দিক থেকে কোনো অংশে আমি কম নেই। না যোগ্যতা, না চেহারা, না গুণে, না রূপে, কোনো অংশে আমি কম নেই আপুরা, কোনো অংশে আমি কম নেই। কিন্তু আজকে আমার এই অবস্থা, আমার বাচ্চাদের জন্য আমাকে এইভাবে করে থাকতে হতেছে। এত কিছু আমাকে সহ্য করতে হচ্ছে, এত কষ্ট আমাকে পেতে হচ্ছে। কী আর করার, আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিক, আমাকে হেদায়েত দিক, আমি যাতে এগুলো সহ্য করতে পারি। আমি আর পারতেছি না। আমার খুব খারাপ লাগে এসব কাজকর্মগুলো দেখলে। সরি আপুরা, একটু অন্যরকম হয়ে গেলাম, মানে কথা বলতে বলতে যে কোথায় চলে গেলাম আমি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কী আর বলবো আপুরা, আমার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। তোমাদের সাথে মনের কথাগুলো শেয়ার করি বলে সেই কষ্টটা কিছু সময়ের জন্য ভুলে থাকি।
বিশ্বাস করো আপুরা, আমি যদি ব্লগ না করতাম না তাহলে আমি মরেই যেতাম, পাগল হয়ে যেতাম, মানে পাগল হয়ে রাস্তায় হাঁটতাম ঘুরতাম। যে একটা মানসিক অত্যাচার আমি থাকি জানো না, মানে একমাত্র ব্লগ করি বিধায় আমি এগুলোকে মাথায় রাখি না বা এগুলোকে আমি মাথায় আনতে দিই না। আমি আমাকে সবসময় অন্য কাজে ব্যস্ত রাখি, বুঝছো? এই যেমন ধরো চ্যানেলে কাজ করা, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, ভিডিও আপলোড করা, থাম্বনেল বানানো, ইমপ্রেশন বানানো, বাচ্চাদের খাওয়ানো, এসকল কাজে বুঝছো আমি আমাকে ব্যস্ত রাখি। না হলে উনি আমাকে যেভাবে টর্চার করে, যেরকম ব্যবহার করে, ওরকম ব্যবহার আসলে মানুষ টিকে থাকতে পারে না, বুঝছো? মানুষের আসলে টিকে থাকা খুব দায় হয়ে যায়। যাক, সেসব কথা, এসব কথা বললে আর শেষ হবে না, মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো সেদিন রাইস কুকার আনার পরে আমি ওনাকে ফোনে বলেছিলাম যে ভাবি এসে রাইস কুকার কিনে দিয়েছেন। বলতেছে তুমি না বললে ভাবি টাকা দিবে। আমি বলতেছি না, ভাবি কিনে দিয়ে গেছেন। তখন উনি বলতেছে ভাবি কিনে দিয়েছে, আমাকে মানি রিসিট দেখাও। আমি বলতেছি মানি রিসিট আমার কাছে নাই। বলছে দেখো মানি রিসিট দেখো, আমি দেখবো। তারপরে আমি মানি রিসিট দেখালাম। তো দেখে বলতেছে এটা তো এখানে 1 নম্বরে। তাই আমি বলছি হ্যাঁ ভাবি তো 1 নম্বরে থাকে। বলছে না তুমি নিয়ে আসছো, ভাবি তো ওখানে যায় না। আমি বলছি তুমি কি জানো যে ভাবি ওখানে যায় না, ভাবি ওখান থেকে আনছে। বলছে তুমি কেন জানলা? তখন আমি বলেছি আমি তো দেখলাম যে মানি সিটে কী নাম দেওয়া আছে। তো আমার এই কথাগুলো বলছি, উনি বিশ্বাস করে নেই। উনি শিওর ছিলেন প্রায় যে ভাবি আসে নেই বা আমি গিয়ে নিয়ে আসছি। তারপর মনে করছে বাসায় আসছে, বাসায় আসার পরে চিল্লি হাউকা। আমি তো ভয় ভয় বুঝছো মেশিনটা লুকিয়ে রাখলাম। আমি জানি যদি কোনো কারণে এটাকে আলমারিতে ঢুকায় না তাহলে এটা আর আসবে না। এই কারণে আমি এটাকে আলমারির ভিতরে লুকিয়ে রেখেছিলাম। যখন দেখলাম যে ওনার মনটা একটু শান্ত হয়েছে, উনি একদম চুপ হয়ে গেছেন, তখন ওনাকে দেখিয়েছি। যেহেতু রাতেরবেলা ওনার মাথা গরম থাকে তো সেদিন দেখায়নি। পরের দিন সকালবেলা ওনাকে দেখিয়েছিলাম। উনি অবশ্য বলেছিল যে উনি দেখবে দেখবে, আমি দেখাইনি। কারণ ওনার মেজাজটা অনেক বেশি গরম ছিল, এই কারণে আমি সেদিন দেখাইনি। সেদিনের পরে আর তেমন কোনো চেঁচারি করেনি। হ্যাঁ, মাঝে মাঝে বলে যে এটা তুমি কিনেছো আমার টাকা দিয়ে, এটা ভাবি টাকা দিয়ে না, মানে আমাকে শোনায়, বুঝছো? মানে আমার কাছে কথা বের করতে চায়। আমি বলছি না না আমি কিনিনি, আমি কিনিনি, ভাবি কিনে দিচ্ছে। অনেক সময় মুখ ফুটে বলছে বেরিয়ে আসে যে আমি কিনেছি। তখন বলে এই তুমি না বলছো ভাবি কিনে দিয়েছে। আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ ভাবি তো কিনে দিয়েছে, তাহলে বলো তুমি কিনলা। মানে মাঝে মাঝে ধরা খেয়ে যায়, বুঝছো? কথার চাপে পড়ে। এই দেখো আমার পট, আমি এই পটে সবসময় ভাত রান্না করি। সেম পটই ওরা দিয়েছে, তো সেই জন্য চাল মাপাটা আমার জন্য সহজ হয়ে গেল। এই পটের 4 পট চাল আমি রান্না করি। আমি শুধুমাত্র একবেলা ভাত রান্না করি। এই যেমন ধরো বিকেলবেলা বা সন্ধ্যার পরে ওই সময়টা আমি ভাতটা রান্না করে ফেলি। এগুলো দিয়ে আমাদের রাতেরবেলা হয়ে যায়। যদি কিছু বাকি থাকে তাহলে সেগুলো সকালবেলা খেয়ে ফেলি। আজকে একটু বেশি করে ভাত রান্না করতেছি, যেহেতু বড় পাতিল, তাই বেশি করে রান্না করতেছি। খুব বেশি না, 2 পট বেশি আর কি। ভাবতেছি বাকি থাকলে সেগুলো দিয়ে কালকে ভাত ভাজি করে নিব, কালকে সকালবেলার নাস্তা বানাবো না। আজকে প্রথম রাইস কুকারে ভাত রান্না করব। প্রথমবার রান্না করতেছি তো তাই একটু ভয় ভয় লাগতেছে, ঠিক মতো হবে কি হবে না, না কি কোনো সমস্যা হবে, আবার মেশিনে কোনো সমস্যা হয় কি না। মানে এই মেশিনের না বুঝছো ওই যে সুইচটা অন অফ করা না, এটা আমার কাছে কেমন লাগতেছিল। মানে একটু সহজ, মানে হালকা চাপ দিলেই নিচে নেমে যায়। এটা যে খুব বেশি নিচে নামে তা কিন্তু নয়, হালকা নিচে নামে। তো বোঝা যায় না যে এটা আসলেই নিচে নেমেছে কি না। আমি বারবার চেক করতেছি যে এটা আসলেই নিচে নেমেছে কি না। তারপরে উপরে খেয়াল করলাম যে কুকের পাশে রেড বাটন জ্বলতেছে, তখন শিওর হলাম যে না ভাত হচ্ছে। ভাত রান্না করার আগে স্টিমার, ঢাকনা, পাতিল সব ধুয়ে নিচ্ছি। রাইস কুকারটা কেনার পরে ধোয়া হয়নি, ইউজ করিনি, তাই ধোয়াও হয়নি। বাইরে থেকে যে কোনো জিনিস আনলে সেগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর ইউজ করতে হবে। এই দেখো এটা কিন্তু অনেক বড় হাঁড়ি। এখানে 20 পট পানি ধরে, তার মানে এখানে চাল দেওয়া যাবে 10 পট। 10 পটের দ্বিগুণ 20 পট। 10 পট তো অনেক বেশি। আমি তো প্রতিদিন 4 পট রান্না করি, অনেক সময় 1-2 পট বেশি হতে পারে, কিন্তু তাই বলে 10 পট, সেটা তো অনেক বেশি হয়ে যায়। না না, এখানে কন্টিনিউ ভাত রান্না করা সম্ভব নয়। আজকে রান্না করে আমার শিক্ষা হয়ে গিয়েছে। এত বড় হাঁড়ি বারবার ধোয়া, তারপরে আবার এখানে লাগানো, আবার এটাকে সরিয়ে নিয়ে যাওয়া, এটাকে তো রাখাও যাবে না। এমনিতে তো এটা বড়, তার মধ্যে আবার বাবরাবো দেখলে সমস্যা, এই কারণে সবসময় এটাকে এখানে রাখাও যাবে না। তাছাড়া এই বড় পাতিল বারবার নাড়াচাড়া করা তো কষ্টকর। ভাত ধুতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। এই যে আপুরা বসে বসে যে ভিডিও দেখতেছো, লাইক কি করেছো? লাইক না করলে এখনই করে দাও। আর যারা নতুন তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর ইচ্ছা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। অনেকে লাইক করো না, লাইক করতে ভুলে যাও। আবার এরকম অনেকে আছে সাবস্ক্রাইব করো না, ওটা করতে ভুলে যাও। আচ্ছা বুড়া, তোমরা ভুললে কি আমার হবে বলো তো? তোমরা লাইক করলে আমার এই ভিডিওটা আরও অনেক মাস কাছে যাবে। অনেক আপুরা আমার ভিডিও দেখবে, পছন্দ হলে সাবস্ক্রাইব করবে, এতে করে আমার চ্যানেলের ইমপ্রেশনটা বাড়বে, ভিউসও বেড়ে যাবে। লক্ষ্মী আপুরা, তোমরা কি এটা চাও না? যদি চেয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক তো করবেই। ইদানিং আবার হাতে ব্যথা শুরু হয়েছে, বুঝছো? মানে পানি খুব ছানা হচ্ছে, আবার হাতে ব্যথা শুরু হয়ে গেছে। ওষুধ আছে, ওষুধ খেলে ঠিক হয়ে যায়। ওষুধ আসলে খাওয়া হয় না, ব্যথা হলেই খাওয়া হয়।
6 কাপ চালের জন্য 12 কাপ পানি দিয়েছি। বাবা, পানি দিতেও কষ্ট হচ্ছে। যেহেতু হাঁড়িটা ইউজ করে ফেলেছি, তাই এটা ফেরত দেওয়া সম্ভব নয়। আর তাছাড়া আমার ফেরত দিতে ইচ্ছা করছে না। কিন্তু এটাতে করে তো আর প্রতিদিন ভাত রান্না করা সম্ভব নয়। অনেক বড় হাঁড়িটা, ধুতে অনেক কষ্ট হয়ে যাবে। কী আর করা, আরেকটা রাইস কুকার কিনে নিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তবে বাবুরাবাকে বলা যাবে না, বললে খবর আছে। উনি বলেছে প্রতিদিন এটাতে করে ভাত রান্না করতে। এখন তো সিলিন্ডার ইউজ করি, তাই কথা বলেছেন। ওনার গ্যাসটা কম যাবে। আমি বলতেছি আমি পারবো না, এত বড় হাঁড়িতে প্রতিদিন ভাত রান্না করতে পারবো না। তো তখন বলতেছে, তুমি যদি ভাত রান্না করতে না পারো তাহলে কেন এত বড় হাঁড়ি কিনছো? তুমি বুঝতে পারো না যে হাঁড়িটা বেশি বড় হয়ে যাবে? আমার কাছে টাকা দিতা, আমি বুঝে শুনে ছোটোটা কিনে নিতাম। মনে মনে বলি, এইটা তো তুমি চেয়েছিলে, তাতে করে কম টাকা দিয়ে কিনে তারপরে বাকি টাকা দিয়ে তুমি চুলাটা ঠিক করতে পারো। আমি কি বুঝিনি মনে করেছো? অনেকে বলে তেল দিলে লবণ দিলে ভাত নাকি ঝরঝরে হয়। তো আমি দিয়ে দেখলাম ভাত কেমন ঝরঝরে হয় দেখার জন্য। আমার প্ল্যান ছিল ননস্টিক হাঁড়িতে ভাত বসানোর, কিন্তু পাঁচতলার একটা আন্টি বললো যে স্টিলের হাঁড়িতে ভাত রান্না করলে নাকি অনেক ভালো হয়, সেটা নাকি নিচের দিকে লেগে যায় না। তাই আমি স্টিল হাঁড়িতে ভাত রান্না করলাম। এই দেখো এই সুইচটাতে চাপ দিলে না বুঝি না যেটা আসলেই নিচে নেমে গেছে কিনা। চাপ দেওয়ার পর কিছুই মনে হলো না, একদম নীরব নিস্তব্ধ। তারপর আমি হাত দিয়ে দেখলাম যে গরম হচ্ছে না। কী ব্যাপার, কখন গরম হবে? তো এটা গরম হতে কয়েক মিনিট সময় নেয়, মানে খুব ভালো ভিডিওতে একটু সময় নেয়। ওই দেখো, আমি আবার দেখতেছি যে এটা আসলেই অন হয়েছে কিনা। দেখতেছো আমার কাজকর্ম। এখন তোমাদেরকে সময়টা বলি। আমি ভাত বসিয়েছি 8:45-এ। দেখি কতক্ষণ সময় লাগে ভাত হতে। তো যেহেতু ভাত রান্না করতেছি, তাই ভাবতেছি স্টিমারে টমেটোগুলো সিদ্ধ করে নিই। আজকে টমেটো ভর্তা করব। বহুদিন ধরে টমেটো ভর্তা খাওয়া হয় না। বাবারা অনেকগুলো টমেটো নিয়ে এসেছে। তো এগুলো দিয়ে টমেটো ভর্তা করে নিব, আর মিষ্টি কুমড়া ভাজি করব। এখন একটু একটু গরম হয়েছে, হাত দিলে বোঝা যায় যে গরম হয়েছে। স্টিমারটা থাকাতে আমার জন্য ভালোই হয়েছে। এখানে আমি প্রায় সময় ডিম সিদ্ধ করতে পারবো। বাচ্চারা তো ডিম ভাজি অনেক সময় খেতে চায় না, কিন্তু ডিম সিদ্ধ করে দিলে ওরা খায়। যেহেতু বাসায় ডিম থাকে, তাই ভাবতেছি প্রায় সময় এখানে করে ডিম সিদ্ধ করে নিব। স্টিমারে ডিম সিদ্ধ করলে অনেক আরাম, সিদ্ধ কোনো সমস্যা হয় না। চুলায় ডিম সিদ্ধ করতে যেমন অনেক সময় লাগে, তারপর আবার ডিম সিদ্ধ করার পরে পানিটাকে ঠান্ডা করতে হয়, পানিটাকে ফেলে দিতে হয়, এরপর আবার ডিমটা ছিলতে হয়, ঠিকভাবে ছেলা হয় না, অনেক সময় চামড়া ফেটে যায়। স্টিমারে ডিম সিদ্ধ দিলে এই সমস্যাটা হয় না, একদম স্মুথলি সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। যদি ডিমটাকে খুব বেশি সিদ্ধ করা হয় তাহলেও কোনো সমস্যা হয় না, ডিমটা ফেটে ভেঙে যায় না। হালকা ফাটে, খুব বেশি ফাটে না। অল্প সময়ের মধ্যেই ডিমটা সিদ্ধ হয়ে গেল। আর টমেটোগুলো দেখো কী অবস্থা, অনেকগুলো প্রায় নরম হয়ে গিয়েছে, আর বাকিগুলো একটু শক্ত আছে। এগুলোকে আরেকটু রাখবো। যেগুলো খুব বেশি নরম হয়ে গিয়েছে সেগুলোকে আলাদাটা বাড়িতে রেখে দিলাম। বাবুরাবাকে বলেছিলাম যে টমেটো ভর্তা করবো, শুকনো মরিচ নিয়ে এসো। উনি বলতেছে শুকনো মরিচ দিয়ে ভর্তা করতে হবে না, কাঁচা মরিচ দিয়ে ভর্তা করো। এটা কোনো কথা হইলো? কাঁচা মরিচ দিয়ে কেউ টমেটো ভর্তা করে? পাকা টমেটো। মানে ওনার কথা শুনলে মেজাজটা গরম হয়ে যায়। শুকনো মরিচের দাম কতটুকু, একটু আনলে কি হয়? না, উনি আনবে না, আমি কিনে নিয়ে আসলাম। কিছু পপকর্ন এনেছিলাম না 10 টাকা দিয়ে, তোমাদের মনে আছে তো? ওই পপকর্নগুলো খাওয়া হয়নি। তো আজকে ভাবতেছি পপকর্নগুলো ভেজে নিব চুলায়। ঢুক করে একটা আওয়াজ হলো, পরে দেখলাম ভাত হয়ে গিয়েছে। এটা অটোমেটিকলি ওয়ার্মে চলে এসেছে। এখন প্রায় 9টা 20 মতো বাজে। ভাত বসিয়েছিলাম 8:45-এ, আর এখন বাজে 9টা 20। মোট সময় লেগেছে 35 মিনিট। সময় মোটামুটি ভালোই যায়। তবে ভাতটা কেমন আছে সেটা দেখার পালা। টমেটোর ঝোল কিছুটা ভাতে পড়ে গিয়েছে দেখো। ভাতটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তবে ভাতটা মনে হচ্ছে আরেকটু হবে, আরেকটু নরম হবে। আমরা আসলে নরম ভাত খাই, এটা সেই তুলনায় একটু শক্ত হয়ে গিয়েছে। পানি কি কম দিয়েছি বুঝতে পারছি না। হয়তোবা তাই হবে, পানি হয়তোবা কম দিয়েছি, বা পানি আরও বেশি করে দিতে হবে। বাচ্চারা প্রায় সময় ভাতে মার খায়, তো রাইস কুকারে ভাত রান্না করলে সেটা ওরা আর খেতে পারবে না। মাঝে মধ্যে যখন সময় থাকে তখন চুলায় রান্না করে দিব। আর এখন তো চুলায় ভাত রান্না করতে হবে, কারণ এত বড় হাঁড়িতে ভাত রান্না করা সম্ভব নয়। এই দেখো, হাঁড়ির অর্ধেক ভাত হয়ে গিয়েছে। তার মানে চিন্তা করো কত বড় হাঁড়ি এটা। আমি ভাত রান্না করেছি অনেকগুলো, কিন্তু সে তুলনায় হাঁড়িতে ভাতগুলো খুব কম দেখাচ্ছে, মানে ভাত কম রান্না করা হয়েছে আর কি। কিছুক্ষণ ওয়ার্মে রেখে দেই। এই ফাঁকে আমি পপকর্নটা ভেজে নিচ্ছি। পপকর্নটা যে এত বেশি মজার হবে সেটা ভাবতে পারিনি। পপকর্নটা ভাজা পরে সেটা খেতে অনেক মজা হয়েছিল। পপকর্নটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। ওহো, প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম। তোমরা তো অনেকেই জানো যে পপকর্ন কীভাবে ভাজতে হবে। তারপর আমি বলে দিলাম আমি কীভাবে ভাজলাম, সেটা তোমাদের বলে দিলাম, কারণ এইভাবে ভাজাটা অনেক বেশি ভালো হয়েছে, খেতে অনেক মজা হয়েছে।
দেখো 10 টাকা দিয়ে কিন্তু অনেকগুলো পপকর্ন হয়েছে। আর সিনেমা হলে এই পপকর্নগুলো কত টাকা দিয়ে বিক্রি করে, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, বাবা! মানে অল্প কয়টা পপকর্ন কত টাকা দাম নেয়। স্বাদ কিন্তু এরকম না, স্বাদ কিন্তু আরও খারাপ। মানে আমি আজকে ভাজার পরে যেরকম স্বাদ হয়েছিল ওরকম স্বাদ কিন্তু হয়নি। আমি তো ঠিক করেছি আমি আর দোকান থেকে পপকর্ন কিনে খাবো না, বাসায় বানিয়ে খাবো। আর সিনেমা হলেও পপকর্ন কিনে খাওয়াবো না বাচ্চাদেরকে, বাসা থেকে বানিয়ে হলে গিয়ে ওদেরকে খাওয়াবো। যদিও হলে কোনো খাবার নিতে দেয় না, কিন্তু ব্যাগে ভরে নিয়ে গেলে ওরা বুঝতে পারবে না, তখন আর সমস্যা হবে না। এই পপকর্নগুলো একটা প্লাস্টিক কন্টেনারে ভরে রাখলে 6 মাস পর্যন্ত ভালো থাকে, 6 মাস পর্যন্ত খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আমি ঠিক করেছি বেশি করে বানিয়ে প্লাস্টিক কন্টেনারে ভরে রাখবো, বাচ্চাদেরকে মাঝে মাঝে খেতে দিব, আমিও খাবো। নিচে একটু কালি হয়ে গিয়েছে, কারণ পপকর্নগুলো ধোয়ার পরে পানি ছিল একটু, সেই পানি ঝোলটা লেগেছে, এই কারণে একটু কালি কালি হয়ে গিয়েছে। পপকর্নটা ধোয়ার পরে শুকিয়ে নিতে হবে, শুকানোর পর তারপর ভেজে নিতে হবে। আমার আসলে অত বেশি সময় ছিল না, যেহেতু চুলায় একটা তাড়াতাড়ি করে কাশাতে হবে, আবার চুলায় রান্না বসাতে হবে, এই কারণে আসলে আমি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছিলাম। চুদেনা প্রথম পপকর্ন খাচ্ছে, সাদা তো আগে খেয়েছিল, তো ওর কাছেও খেতে ভালো লাগতেছে। অনেকে আবার একদম সাদা পপকর্ন খেতে পছন্দ করে, তো সেক্ষেত্রে হলুদের গুঁড়োটা না দিলেও চলবে। সায়রাকে নিয়ে আমি অনেক সমস্যা আছে বুঝছো, মানে ও কিচ্ছু পারে না, স্কুলে লেখাগুলো ঠিকভাবে লিখতে পারে না, আমি যে কী করবো ওকে নিয়ে। আমি ওকে স্কুলে পড়াগুলো পড়াতে বসেছিলাম, যখন উচ্চারণগুলো পড়াচ্ছিলাম তখন দেখলাম যে সে অক্ষরই চিনে না। কী ব্যাপারে, সবই তো লিখতে পারে, অক্ষর কেন চিনে না? মানে সে ক খ গ ঘ সব পারে, 1 2 ABC সব পারে, বাট সে অক্ষর চিনে না, বিশেষ করে বাংলা অক্ষরগুলা এগুলো সে চিনেই না। আমি তাকে যতবারই পড়াই ততবারই সে বলে, কিন্তু নিজ থেকে সে বলতে পারে না যে কোনটা কোন অক্ষর। তো আমার তো মেজাজটা খুব গরম হয়ে গেছিলো, ওকে মারামারি করে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর চিন্তা করলাম এইভাবে তো মার দিয়ে লাভ নেই, ছোটো মানুষ কখনো এভাবে করে শিখে নেয়, তো ওর জন্য তো একটু কষ্ট হবেই, ওর তো প্লে কেজি কিছুই পড়েনি। তো আমি একটা কাজ করি, ওকে অক্ষরগুলো ভালোভাবে শিখাই, আবার ওকে ক খ মুখস্থ করাই। ক খটা মুখস্থ করা না ঠিকভাবে, এই কারণে হয়তো বা পারতেছে না, ভালোভাবে মুখস্থ করলে অবশ্যই পারবে। জায়ান বুঝছো সব কিছু ইউটিউব থেকে শিখেছে, জায়ানকে আমাকে কোনো কিছু শেখাতে হয়নি, ও সব কিছু ইউটিউব থেকে শিখে নিয়েছে। আমরা শুধু ওকে লেখা শিখেছিলাম, কিন্তু সায়রা ইউটিউব থেকে কিছুই শিখেনি, ও আসলে মুখস্থ পারে না, যার কারণে সমস্যাটা বেশি হচ্ছে। তো আমি ওকে বেশি করে উচ্চারণটা শিখিয়েছিলাম, মুখস্থ করিয়েছিলাম, এখন সে উচ্চারণ পারে, তারপরেও সে অক্ষর চিনে না, একটু ভুল করে, তবে আগে থেকে একটু কম করে। এখন সায়রাকে আমি শব্দ শেখাচ্ছি, এরপর বাগচানা প্রচুর শেখাবো। আমি ঠিক করেছি আমাকে চাপ দিব না, স্কুলে যেগুলো শেখাচ্ছে শিখাক, সেগুলো আমি গ্রুপ থেকে নিয়ে নিব, কিন্তু আমি আমার মতো করে ওকে শিখাই, যাতে করে ও ভালোভাবে শিখতে পারে। ভাতগুলো আলাদা করে একটা বলে রেখে দিলাম, কারণ এই পাতিলটা ধুয়ে রেখে দিব, বাবু দেখলে আবার কাহিনী করতে পারে, অন্য বাসা আসলে ওনার মাথা গরম থাকে। এই দেখো ভাতগুলো নিজে লেগে গিয়েছে, এরকম কেন হলো বলো তো? আমি বুঝতে পারছি না। ওই আন্টির কথা অনুযায়ী আমি এখানে ভাত বসিয়েছিলাম, আমি তো ঠিকভাবেই বসালাম, তারপর লবণ দিলাম, তেল দিলাম, এরপরও কেন এরকম হলো বুঝতে পারলাম না। এখন বুঝতে পারতেছি কেন সবাই ননস্টিকের হাঁড়িতে ভাত রান্না করে। এরপর থেকে আমি ননস্টিকের হাঁড়িতে ভাত রান্না করবো, স্টিলের হাঁড়িতে ভাত রান্না করবো না। সায়রাকে সময় করে লেখাশেখার অনেক কষ্টকর, তারপরে সেটা করতে হচ্ছে। শব্দার্থ বাক্যচনা প্রস্তুতগুলো ও যদি শিখতে পারে, ও যদি বুঝতে পারে যেগুলো কীভাবে লিখতে হবে, কীভাবে পড়তে হবে, তাহলে আস্তে ধীরে সে সামনে সবগুলো পড়া শিখে নিতে পারবে। তখন অন্যান্য পড়াগুলো শিখে নিতে খুবই সময় লাগবে না। আগে ভিতটা ঠিক করতে হবে, তারপর অন্য কিছু। তো আমি সেটাই ট্রাই করতেছি। একটু সময় লাগবে, কিন্তু যদিও উচ্চারণটা ভালোভাবে শিখতে পারে তাহলে আর কোনো সমস্যা হবে না ওকে পড়াতে। কমেন্টসে একটা আপু প্রায় সময় বলতেছে যে জায়ানকে আমি কি পড়াই সেগুলো দেখাতে। তো আসলে কী হয়েছে, ভিডিওগুলো তো তৈরি করা হয়ে গিয়েছে, ওগুলো আসলে শ্যুট করে রেখেছিলাম আগে, সেগুলো সবগুলো এডিট করা হয়ে গিয়েছে, এখন শুধু ভয়েস দিয়ে দিয়ে দিচ্ছি। এই কারণে নতুন করে কোনো ভিডিও তৈরি করতেছি না। নতুন করে ভিডিও তৈরি করলে তখন অবশ্যই দেখাবো যে আমি কীভাবে জায়ানকে পড়াই। আসলে জায়ানে প্রতিদিন যে পড়াগুলো দেয় না ক্লাসে, সেগুলো আমাকে পড়িয়ে দেই, বাড়তি করে কোনো পড়া পড়াই না, যেহেতু সিলেবাস দেয়নি তাই বাড়তি কোনো পড়া পড়াচ্ছি না, ক্লাসে পড়াগুলোই ভালোভাবে ওকে পড়িয়ে দিচ্ছি। জায়ানকে পড়াতে আমার আর কোনো কষ্ট হয় না। গত বছর ওকে নিয়ে আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন আর ওকে নিয়ে আমার আর কষ্ট হয় না। আমি ওকে জাস্ট উচ্চারণটা বলে দেই আর লেখা লিখে দেই, ও পড়ে লিখে নেয়। ওকে শুধু ডেকে এনে বসাতে হয়, কারণ টিভি দিকে চেয়ে থাকলে ওর আর কোনো খবর থাকে না, পড়ার কথা ওর মনে থাকে না। কিন্তু সায়রাকে নিয়ে আমার যত টেনশন, যত চিন্তা, কীভাবে যে সবগুলো লেখা ওকে শেখাবো, কবে যে ও সব লেখা শিখতে পারবে, তো এটা নিয়ে খুব টেনশনে আছে আমি আপুরা। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ সব ঠিক করে দিবে, সময় সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ। বিয়ের পরে তো চিংড়ি মাছ ছাড়া মিষ্টি কুমড়া ভাজি করতামই না, চিংড়ি মাছ আনবে তারপর মিষ্টি কুমড়া ভাজি করবো, এছাড়া ভাজি করতাম না। আর এখন চিংড়ি মাছ ছাড়াই মিষ্টি কুমড়া ভাজি করতেছি, কপাল, একে বলে কপাল বুঝছো। যাক, আল্লাহ পাক আমার সামর্থ্য দিলে, যদি আমার ক্ষমতায় থাকে তাহলে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে খাবো, সবসময়ই খাবো ইনশাল্লাহ। মানুষের দিন সবসময় এক যায় না, সবসময় যে মানুষ খারাপ অবস্থায় থাকবে সেটা না, আবার সবসময় যে মানুষ ভালো অবস্থায় থাকবে সেটাও না, এক এক সময় এক এক অবস্থা সৃষ্টি হয়। তো সেই অবস্থাগুলো কীভাবে পার হয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের বড় পরীক্ষা। এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে।
যদি আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন ইনশাল্লাহ। এই দেখো, এই ছোট্ট ফ্রাই প্যানটা যত সমস্যার মূল। এইটাই বুঝছো ইট চুলোর উপর পড়েছিল, পরার পর ফেটে গিয়েছে। আর এটার পরেই আমার কপালে অশান্তি সৃষ্টি হয়েছে। তবে অশান্তির মাঝে একটা শান্তির খবর হলো সিলিন্ডার চুলা। এই অশান্তিটা না হলে সিলিন্ডার চুলা পাওয়া যেত না। তো সব কিছু মিলে ভালোই হলো, ভালো খারাপ মিলে ভালোই হলো, কি বলো? রাইস কুকার তো হলো, এখন কি কিনবো? এরপর আমার নেক্সট প্ল্যান কি বুঝতে পারছি না কি কিনবো। 1700 টাকা জমিয়ে রেখেছি। এখন এই টাকা দিয়ে আমি ইট চুলা কিনবো নাকি সিলিন্ডার চুলা কিনবো নাকি অন্য কিছু কিনবো কিছুই বুঝতে পারতেছি না। তবে সিরিয়ালি 3টা জিনিস কেনার প্ল্যান আছে আমার। সেটা হচ্ছে ইলেকট্রিক চুলা, সিলিন্ডার চুলা আর রাইস কুকার। রাইস কুকার তো একটা কিনতেই হবে, এছাড়া এখন উপায় নেই। আমি যদি ছোট রাইস কুকার কিনতাম তাহলেও আমার আফসোস হতো বড়টার জন্য। কারণ যখন আমি বেশি করে খিচুড়ি বা তেহারি বা পোলাও রান্না করতে যাব তখন পাবো না, তখন আমার অনেক আফসোস হবে যে কী জন্য বড়টা কিনলাম না। তাই এক্ষেত্রে ভালোই হয়েছে, দুটোটাই কেনা হবে, দুটোটাই কাজে লাগবে, কি বল আপুরা? ইলেকট্রিক চুলা এখন কিনবো না, এখন মনে করো যে রাইস কুকার আর সিলিন্ডার চুলা এই দুটার মধ্যে যে কোনো একটা কিনবো। ইলেকট্রিক চুলার জন্য অপেক্ষা করি, দেখি বাবুরাবু কী করে। উনি তো বলেছিল রোববার ঠিক করে দিবে, দেখি ঠিক করাই কি না। যদি উনি ঠিক না করান আর যদি আমার কাছে টাকা থাকে তাহলে আমি ইলেকট্রিক চুলা কিনেই নিব। এত ঝামেলাতে পেরে আর ভালো লাগে না। ওনাকে সব কিছু দেখেই কিনতে হবে এমন কোনো কথা নেই, উনি তো পাশে রাখেনি না। আমি যে কীভাবে সব কিছু সামলাই, কীভাবে সব কাজ সম্পন্ন করি এগুলো তো উনি বুঝেনি না, বুঝতেও চান না। তাহলে শুধু তো ওনাকে দেখিয়ে বা ওনাকে বলে লাভ কী? শুধু তো কেন ঝামেলা বাড়াবো বলো? যদি উনি হঠাৎ করে দেখে যায়, জেনে যায় তাহলে অন্য ব্যাপার। কিন্তু আমি নিজ থেকে ট্রাই করব ওনাকে কোনো কিছু না দেখানোর। দেখালে তো সমস্যা হবে, ঝামেলা করবেন উনি, কাজে কাজ কিছুই হবে না। শুধু শুধু ওনার কথা শোনা, ব্রেইনে বেড়া চাপ নেওয়া, এত ঝামেলা আমি নিতে চাচ্ছি না। তাই ওনাকে না জানিয়ে সব কিছু কিনবো আমি। পরে উনি জানলে বা দেখে নিলে তখন খুবই সমস্যা হবে না। আগে থেকে বলে না সমস্যা বেশি হয়, উনি ঝামেলা বেশি করেন। তাই সেটা না করাই ভালো। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।